টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছিল, চীন বাদে অন্যান্য দেশের উপর থেকে সেটি 90 দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত বাংলাদেশকে কতটা স্বস্তি দিবে, এই সময়ে আমাদের করণীয় কি, এসব বিষয়ে জানতে আমরা কথা বলবো টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল্লাহিল রাকিবের সাথে। জনাব রাকিব, আপনাকে স্বাগত টিভিএস পডকাস্টে। ধন্যবাদ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিল তা আগামী 90 দিনের জন্য প্রত্যাহার করেছে। এটি বাংলাদেশের জন্য কতটা স্বস্তির? এটা হয়তো সাময়িক একটা কমফোর্ট দিবে, যে পার্টিকুলারলি আমাদের এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে বেশ কিছু শিপমেন্ট থাকে। এখন হয়তো প্রোগ্রামগুলোকে অগাস্টের গুলোকে একটু হলেও এগিয়ে এনে যদি এই সময়সীমার মধ্যে যারা শিপমেন্ট করতে পারে, বিশেষ করে উইন্টার প্রোডাক্ট, যেগুলো উইন্টারের গুডস, সেগুলো আসলে খুবই ক্রুশিয়াল ছিল, যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে আমরা চলে গিয়েছিলাম, সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আমি বিশ্বাস করি। কাস্টমাররাও গুডস নিতে পারবে এবং আমাদের এক্সপোর্টাররাও আগামী এপ্রিল, মে, জুনের মধ্যে তাদের এক্সপোর্ট গুলোকে এক্সিকিউট করতে পারলে উইন্টার গুডসটা হয়তো কাস্টমাররা পাবে। একটা বিষয় একটু জানতে চাই যে ট্রাম্প যে শুল্ক স্থগিত করেছে তারপরও 10% বহাল থাকছে, সেক্ষেত্রে আগের 15% থাকছে, তাহলে 25% শুল্ক দাঁড়াচ্ছে। এইটাকে কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা এডিশনাল এক্সপেন্স। এখন অনেক ক্রেতা হয়তো এটা এফোর্ড করতে পারবে, অনেক ক্রেতা হয়তো পারবে না। সেক্ষেত্রে যারা পারবে না তারা আবার এক্সপোর্টারদের কাছ থেকে সেটার একটা সাপোর্ট চাইতে আসবে, কেউ ডিসকাউন্ট আকারে অথবা কেউ পরবর্তীতে যে কোনো ভাবে কম্পেনসেশন দেওয়া যায় কিনা সেটার একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবে। আর সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে যেই অর্ডার গুলো দিয়েছে, যে অর্ডার গুলো পিওসি ইস্যু হয়নি, যেমন ধরেন আমরা যখন উইন্টারের অর্ডার পাই, হয়তো বা পেজ বাই পেজ অর্ডার গুলো দেয়, হয়তো কিছু অর্ডার পিওশিট দিয়েছে, কিছু অর্ডার পিওশিট দেয়নি। যেগুলো অর্ডার গুলো পিওশিট দেয়নি সেই অর্ডার গুলোকে তারা কিন্তু এখন আবার ওই 10% বা হোয়াট এভার দ্য পার্সেন্টেজ আগামী 3 মাস তারা মনিটর করে নেগোশিয়েট করে নতুন দিয়ে দিবে, এবং এই মুহূর্তে যে পিওগুলো ইস্যু হয়নি সেই পিওর ক্ষেত্রে আবার তারা 10% আরো নেগোশিয়েট করার চেষ্টা করবে, যেটা আসলে আমাদের জন্য খুবই পেইনফুল, বিকজ 10% তো আর কেউ অত মার্জিন রেখে কেউ কাজ করে না। আরেকটা বিষয় যদি আমি জানতে চাই যে 90 দিন সময় পাওয়া গেল, মানে চীন বাদে অন্যান্য দেশগুলো 90 দিনের যে সময় পেল, এই সময়টা আসলে বাংলাদেশে কি প্রস্তুতি নিতে পারে, কি ধরনের কর্মপরিকল্পনা থাকলে এটাকে একটু কাভার করা যায়? 90 দিনের সময়টা তো আসলে দিয়েছে যে এই ইমিডিয়েট যে প্রপোজাল গুলো বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেয়া হবে, সেটাকে তাদের ট্রেড ডিপার্টমেন্টের সাথে বা ইউএসটিএর সাথে রিভিউ করে তারা একটা ফিডব্যাক দিবে বা একটা রিকনফার্মেশন দিবে। আমরা আশা করছি যে এই নেগোসিয়েশনে আমরা যে প্রপোজাল গুলো দেওয়ার চিন্তা করছিলাম, যে এখানে আমরা হয়তো তাদের যে কমোডিটি, এখানে সয়াবিনের কথা বলা হয়েছে, কটনের কথা বলা হয়েছে, এখানে স্ক্র্যাপের কথা বলা হয়েছে, এলএনজির কথা বলা হয়েছে, এগুলো দিয়ে যদি তাদের এনাফ ট্রেড ডেফিসিট রিডিউস করা যায়, তাতে করে ট্রাম্প সরকার যদি আমাদের প্রতিও, আমাদের টিকফার আদলে হোক বা আমাদের তাদের সাথে যে এটা হিস্টোরিক্যাল বিজনেস ডিপেন্ডেন্সি আছে, যেটা কিনা আমি মনে করি যে বাংলাদেশের সাথে তাদের যে পলিটিক্যাল একটা অ্যালাইনমেন্ট এখন করছে, সেক্ষেত্রে তারা আমাদেরকে স্পেশাল একটা বেনিফিট দিতেই পারে। এবং সেক্ষেত্রে অন্য কান্ট্রি থেকে, আমাদের কম্পিটিটিভ কান্ট্রি থেকে যদি আমরা বেটার বেনিফিট নিতে পারি ইন টার্মস অফ ট্যারিফ, সেক্ষেত্রে আই এম শিওর আমাদের যারা ইম্পোর্টার তারা এট লার্জ আমাদের উপরে বিজনেস গ্রো করার ব্যাপারে একটা প্ল্যান নিয়ে আসবে। কনক্রিট আপনার কোনো পরামর্শ আছে যে আমরা যেসব পণ্য ওই দেশ থেকে আমদানি করি সেই সব পণ্যের ট্যারিফ কমানোর কোনো সুযোগ আছে কিনা, বা এই সুযোগটা যদি আমরা ট্যারিফটা কমায় ফেলি সেই ক্ষেত্রে হয়তো বা পাল্টা যে ট্যারিফ বা রেসিপ্রোকাল যে ট্যারিফ সেটা হয়তো কমে যাবে, এই জায়গায় কতটুকু সুযোগ দেখছেন? আসলে তো হি ইজ আস্কিং ফর রেসিপ্রোকেশন। রেসিপ্রোকেশনে যে তাদের কাছ থেকে আমরা যা যা কিনতে পারি সেগুলো যদি কম্পিটিটিভ আমরা মনে করি, যেমন ধরেন কটন, বা যেমন আমরা স্ক্র্যাপ, বা আমরা ইভেন বোয়িং এর কথা বলছি, যে আমাদের এখনকার বাংলাদেশ এয়ারলাইন্সের বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পিঠে বোয়িং আছে, আমরা যদি বোয়িং এরও একটা এডিশনাল কমিটমেন্ট দেই, যেটা আসলে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের দরকার। তারপরে আমাদের এলএনজির যে ডিমান্ডটা, যেটা আমরা এখন মিডল ইস্ট থেকে নেই, সেটা যদি তারা একটা ফেয়ার প্রাইস দেয়,
তাতে করে ট্রেড ডেফিসিটটা যখনই কমে যাবে তখনই কিন্তু ওই তাদের যে অঙ্ক, তাদের যে ইকুয়েশন, সেটা দিয়ে কিন্তু আমাদের একটা ফেভারেবল কন্ডিশনে আমরা আশা করি চলে আসবো। এবং আমি শিওর সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিশন কান্ট্রি থেকে যদি বেটার থাকি, সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্টের একটা এক্সপানশন হবে, সেটা দিয়ে আবার আমরা আয় যতটুকু আমরা হারাবো বা যতটুকু আমরা ট্যাক্স ট্যারিফ থেকে আয় করতাম তার চেয়েও বেশি আয় করবো বলে আমি বিশ্বাস করি। একটা জায়গায় কি সুযোগ আছে? আমরা যেহেতু একটা কটনের একটা বড় অংশ ইউএস এর মার্কেট থেকে কিনি, যেহেতু তাদের মার্কেট থেকে কিনে র মেটেরিয়ালস কিনে আমরা আবার এটাকে পোশাক বানিয়ে তাদের দেশে রপ্তানি করি, এই জায়গায় কোনো নেগোসিয়েশনের সুযোগ আছে কিনা? এটা তো আমরা গত বছর থেকেই, যখন আমরা ইমিগ্রেশনের ইয়েটা আমরা চেঞ্জ করে দিলাম, যে তাদের কিন্তু গত 2 বছর আগেই আমাদের যিনি তৎকালীন প্রেসিডেন্ট ফারুক হাসানের নেতৃত্বে আমরা কিন্তু তাদের যে ইমিগ্রেশনের একটা সাবক্লজ ছিল, সেটা কিন্তু আমরা সরকারের সাথে নেগোশিয়েট করে সেটা উঠিয়ে দিলাম। এবং তখনই আমরা বলেছিলাম যে তারা যে আমরা ইউএস কটন ইউজ করলে ওটা যাতে ডিউটি ফ্রি এন্ট্রি পায়, তাতে করেই কিন্তু তাদের কটনের যে বিজনেসটা, আমরা যেটা এখন সিআইএস কিংবা ইজিপশিয়ান কটনের উপর ডিপেন্ড করি, তখনই ইউএস কটনের কনজাম্পশনও বাড়বে এবং ইউএস এর যে ট্রেড ডেফিসিট, সেটাতে কটন একটা ভালো রোল প্লে করবে। তো আমি বিশ্বাস করি এটা ডেফিনেটলি একটা পার্সু করার মতো বাইলেটারাল ইস্যু, এবং ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি উইল লুক ইনটু দিস। চীনের ব্যাপারটা আসে, চীনের ক্ষেত্রে আরো শুল্ক বাড়ানো হয়েছে। চীন আমাদের সাথে একটা কম্পিটিশনে থাকে, এই ক্ষেত্রে চীনের যেহেতু বাড়ানো হলো, আমাদের কম্পিটিশনের জায়গাটা কি একটু সহজ হবে কিনা? অবশ্যই সহজ হবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্সিটা তাদের হয়তো বাড়বে, বাট সাবজেক্ট টু আমাদের ক্ষেত্রে সেই আমাদের ট্যারিফটা যদি আমাদের ফেভারে থাকে। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা চীনের চেয়ে বেশি ছিলাম। অবশ্য চীন কাউন্টারটা দেওয়ার পর এই চীনের যে এডিশনালটা দেওয়া হয়েছে, তাতে করে চীনেরটা বেড়েছে। বাট আমি শিওর এটা এই 3 মাসের মধ্যে চীনও একটা নেগোসিয়েশন চলে আসবে, এবং তখন হয়তো বা সেটা আলটিমেটলি সবার যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটার কম্পিটিশনে গিয়ে আমরা যাতে একটা ফেভারেবল সিচুয়েশনে থাকি, সরকারের উচিত সে ব্যাপারে জোরালো চেষ্টা করা। ট্রাম্পের এই যে নতুন শুল্ক আরোপ যেটা হচ্ছে, এটা অনেকেই বলছে এটা একটা বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের আসলে সব মিলে করণীয় কি? শুধু পোশাক খাত না, যদি আপনি অন্য অন্য এক্সপোর্ট খাতটাও দেখেন, তাহলে আসলে বাংলাদেশের কোনো নির্দিষ্ট কোনো করণীয় প্রস্তাব আছে কিনা আপনার? বাংলাদেশের আসলে একটা হচ্ছে যে ইউএস অফকোর্স লার্জেস্ট ইকোনমি, এবং আমরা আমাদের ইউরোপের পরই আমেরিকান মার্কেটে আমাদের শক্ত অবস্থান এবং ডিপেন্ডেন্সি আছে। আমরা চেষ্টা করছি মার্কেট ডাইভার্সিফিকেশন, বাট এটা এশিয়ান মার্কেটে আমরা আমাদের ডিপেন্ডেন্সি আরো যত বাড়াতে পারবো, আমেরিকান মার্কেটে ততই আমাদের ডিপেন্ডেন্সি আমাদের কমাতে পারলে, তখন কন্ডিশন বা যদি যে কোনো ধরনের অবান্তর বা ইরেগুলার বা নট অ্যাকসেপ্টেবল কন্ডিশন আমাদের ফেভারে না থাকলেও আমরা তখন চিন্তিত হওয়ার কিছু থাকবে না। একটা হচ্ছে যে মার্কেট ডাইভার্সিফাই করা, আমেরিকান মার্কেটের উপর ডিপেন্ডেন্সি কমানো। আরেকটা হচ্ছে যে আমেরিকানদের সাথে একটা ট্রেড নেগোসিয়েশনে আসা, যেখানে কিনা এফটিএ যে ফ্রি ট্রেড ইয়েতে আমরা যখন আমাদের এক্সপোর্টটা থেকে এনাফ আর্নিং থাকবে, এবং আলটিমেটলি ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমির যে সার্কুলেশন সেটাকে যদি আমরা একটা ওয়াইডার অ্যাঙ্গেলে দেখি, তখন ইকোনমির যে ফ্লারিশিং একটা সিচুয়েশন আসবে, এমপ্লয়মেন্ট বলি, মানি সার্কুলেশন বলি, সবকিছু মিলিয়ে কিন্তু এফটিএটা যদি আমরা করতে পারি আমেরিকান গভর্নমেন্টের সাথে আগামী 10 বছরের জন্য, সেক্ষেত্রে আমাদের ইকোনমিক এনহ্যান্সমেন্টের বা আমরা উন্নত বিশ্ব হওয়ার যে স্বপ্নযাত্রা, সেটাতে ডেফিনেটলি এটা এক্সেলারেটেড ভূমিকা পালন করবে। বাংলাদেশ থেকে যারা পণ্য নেয়, যেসব বায়াররা নেয়, এই 90 দিনের স্থগিতাদেশের পরে তাদের সাথে কি আপনাদের কোনো ধরনের কথা হয়েছে? তাদের সাথে তো আমাদের কথা কন্টিনিউয়াস হচ্ছে, এবং এই মুহূর্তে হয়তো যে উৎপাদন প্রক্রিয়াধীন আছে, সেগুলোর জন্য হয়তো একটা
ইমিডিয়েট সলিউশন বের হলো, কিন্তু এটা কিন্তু কোনো আলটিমেট পার্মানেন্ট সলিউশন হলো না। এটা হচ্ছে যে আমাদের এখন যেগুলো উৎপাদন হচ্ছিল বা উৎপাদন হয়ে গেছে সেগুলোকে হয়তো স্বস্তি দিবে, কিন্তু আমাদের যে একটা কন্টিনিউটি, সাপ্লাই চেনের যে একটা আনইন্টারাপ্টেড কন্টিনিউশন, সেটা কিন্তু স্থগিত হয়ে গেল। এখন কাস্টমাররা কিন্তু 3 মাস অপেক্ষা করে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের আলোকে যেই দেশে তাদের ফেভারেবল হবে ওই দেশে অর্ডার প্লেস করবে। তাতে আমাদের ক্ষতিটা কি? আমাদের ইমিডিয়েট যে প্রোডাকশনের যে আমাদের ডিসরাপশন, সেটা কিন্তু চলে আসবে। এবং আমি কিন্তু তখন রাতারাতি ফ্যাব্রিক চায়না থেকে এনে আমি প্রোডাকশন করে আমি শিপমেন্ট করতে পারবো না। তাতে আমাদের যে প্রোডাকশন স্পেস, তার যে লস, সেটা কিন্তু এমন কোনো মার্জিনে আমরা কাজ করি না যে আমার 1 মাস 2 মাস যদি প্রোডাকশন স্পেস খালি যায় তাতে আমার কিছু যায় আসবে না, তাতে আমার বরং 1 বছরের 2 বছরের টোটাল প্রফিট চলে যাবে। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা উৎকণ্ঠার ব্যাপার। আমরা মনে করি যে সরকার তার সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, তার কমার্স মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এবং লবিস্ট যদি নিয়োগ করতে হয়, এটা রিলেশনশিপ দিয়ে হোক, লবিং করে হোক, একটা ফেভারেবল কন্ডিশনে এটা ক্লোজ করতে হবে। অন্যথায় আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস গুলো আছে এগুলো কিন্তু মুক্ত হতে পড়বে। ছোট একটা কোশ্চেন দিয়ে শেষ করছি। এই যে বায়ারদের সাথে যে আপনাদের যোগাযোগ হচ্ছে, তারা কি ওই ট্রাম্প সরকার বা মার্কিন সরকারকে কোনো ধরনের প্রভাবিত করবে কিনা এই ট্যারিফ নিয়ে বাংলাদেশ ইস্যুতে? অবশ্যই আমি তো মনে করি করবে, বিকজ অ্যাপারেল সেক্টরে যারা রিটেলাররা আছে এরা কিন্তু টপ 100 রিচেস্ট পার্সন, এবং এদের ইনফ্লুয়েন্স পলিটিক্সে ডেফিনেটলি আছে। তাদের নিজস্ব লবিস্ট গ্রুপের সাথে তাদের যোগাযোগ আছে। আমরা আমেরিকান অ্যাপারেল ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে লিখেছি, তার প্রেসিডেন্টকে লিখেছি। তারা ডেফিনেটলি তাদের যে ইন্ডাস্ট্রি, তাদের যে রিটেল ইন্ডাস্ট্রির যে একটা স্ট্রেংথ, সেটা কাজে লাগাবে, কংগ্রেসম্যানদেরকে কাজে লাগাবে, সিনেটরদের কাজে লাগাবে। তার কথা হচ্ছে যে আমেরিকান এখন এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে বুলিশ টেন্ডেন্সি, সে কিন্তু কারো কথা শুনছে না। সেক্ষেত্রে সরকারের সাথে বসে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসেই নেগোশিয়েট করতে হবে এবং তাদের সাথে একটা ফেভারেবল ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি করতে পারলে, তাতে করে তারা যদি খুশি থাকে, আমরা একটা ট্রানজিশনাল সাপোর্ট অবশ্যই পাবো। জনাব রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।